আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরে কোথায় যাচ্ছেন? এটা সাধারণ প্রশ্ন মনে হতে পারে, কিন্তু আসলে এটা সাধারণ প্রশ্ন নয়। কারণ শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দেশটা মানে বাংলাদেশ দিল্লির দিকে ঝুঁকবে, না বেইজিং এর দিকে ঝুঁকবে, না রিয়াদের দিকে যাবে, মানে যেহেতু নতুন সরকার এসেছে। কারণ এই একটি সফরই পুরো খেলাটা, পুরো কূটনীতিটা, পুরো কৌশলটা পাল্টে দিতে পারে। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, বাংলাদেশ একটা ছোট দেশ, তবে অনেক সম্ভাবনার দেশ। আবার দেশটি নিয়ে নিরাশ হবার মতো সংবাদও কম নয়। তবু সেই বাংলাদেশকে নিয়ে এখন বিশ্বের বেশ কটি দেশ বেশ তৎপর। তারা বাংলাদেশকে নিজেদের বলয়ে পেতে চায়। বাংলাদেশে সম্প্রতি ক্ষমতার পালাবদল ঘটেছে। এই সময়ে বাংলাদেশের পথ চেয়ে অপেক্ষায় আছে প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশের গতিবিধির উপর, মানে বাংলাদেশের সরকারের গতিবিধির উপর নজর রাখছে, তীক্ষ্ণ নজর রাখছে চীন। এমনকি বাংলাদেশকে বা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, নতুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত মধ্যপ্রাচ্য, বিশেষ করে সৌদি আরব। এই দেশগুলো ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। অর্থাৎ সবার নজর প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে, তিনি কি সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ প্রথম বিদেশ সফরে কোথায় যাবেন তারেক রহমান, দেশের মধ্যেও কিন্তু এই আলোচনাটি আছে। এটা গত বেশ কিছুদিন ধরে হচ্ছে। কারণ এই একটি সিদ্ধান্তেই লুকিয়ে রয়েছে বাংলাদেশের কূটনৈতিক ভবিষ্যৎ, কূটনৈতিক ইঙ্গিত। এই প্রথম সফরটা হয়ে উঠেছে আসলে একটা পাওয়ার সিগন্যাল। কিরকম? দেখুন, প্রথম সফরে নয়াদিল্লি গেলে খেলাটা একরকম হবে। যদি আবার বেইজিং যান তাহলে খেলার গতিমুখ অন্যরকম হবে, অথবা অন্য কোনো দেশে গেলে সেই অনুযায়ী হিসাবটাও কিন্তু বদলে যাবে। বর্তমান বিশ্ব বাস্তবতায় বাংলাদেশ কোন শক্তির দিকে ঝুঁকবে, এটা হচ্ছে সেই ঘোষণার প্রথম ধাপ, মানে কোথায় তিনি যাবেন। তাই তারেক রহমান প্রথম সফরে কোন দেশে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, এটাই এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রশ্ন। দেখুন, আমাদের সাম্প্রতিক ইতিহাস বলছে বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী যখন প্রথম বিদেশ সফরে যান, মানে অতীতে গেছেন, সেটা শুধু সফর থাকে না, সেটা হয়ে ওঠে সেই সরকারের পররাষ্ট্রনীতির প্রথম ঘোষণা বা ইঙ্গিত, যাই বলুন না কেন। ঠিক সেই জায়গাটিতে এখন দাঁড়িয়ে আছেন বিএনপির নেতা, বিএনপি চেয়ারম্যান, বিএনপি তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী যিনি তারেক রহমান, তিনি। চারদিক থেকে আমন্ত্রণ আসছে, বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ আসছে, আমন্ত্রণ এসেছে। ভারত ডাকছে, চীন ডাকছে, সৌদি আরব ডাকছে, এমনকি ভুটান, মালয়েশিয়া, জাপান সবাই প্রস্তুত তারেক রহমানকে স্বাগত জানাতে। কারণ ওই যে বললাম, এর পেছনে আছে আঞ্চলিক ভূ রাজনীতি এবং বৈশ্বিক রাজনীতির হিসাব নিকাশ। বিশেষ করে দক্ষিণ এশিয়ার জন্য এই একটি সিদ্ধান্তই হয়ে উঠতে পারে পাওয়ার গেম। তাই প্রশ্ন, প্রথম সফরে কোথায় যাবেন তারেক রহমান? ঝানু কূটনীতিকরা বলছেন তারেক রহমানের জন্য প্রথম নিরাপদ অপশনটা হচ্ছে ভুটান, কারণ ভুটান আমন্ত্রণ জানিয়েছে। কারণ স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল এই দেশ, অর্থাৎ ভুটান। তো যদি তিনি ভুটানে যান তাহলে একটা বার্তা যাবে, সেটা কি? সেটা হবে এরকম যে আমরা আবেগ, মানে বাংলাদেশিরা বা তারেক রহমান বা বিএনপি চেয়ারম্যান আবেগ, ইতিহাস এবং ভারসাম্য সবকিছু মাথায় রেখেছেন বা রাখছেন। এবং একই সঙ্গে দিল্লির আধিপত্যবাদের যে একটি সমালোচনা রয়েছে বাংলাদেশের রাজনীতির মাঠে, সেখানে একটি বার্তা যাবে যে দিল্লির আধিপত্যবাদের কাছে এই সরকার মাথা নোয়াচ্ছে না।
বাংলাদেশে যারা অ্যান্টি ইন্ডিয়ান কার্ড নিয়ে রাজনীতি করেন, মাঠ গরম করেন, তারাও হয়তো একটু চুপসে যাবেন, তারেক রহমানকে আক্রমণ সেভাবে করতে পারবেন না। কিন্তু আসল খেলাটা এখানে না, আসল খেলা হচ্ছে ভারত, আমাদের নিকটতম প্রতিবেশী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন, সপরিবারে দ্রুত সফরের আমন্ত্রণ জানিয়েছেন, তিনি যেন নয়াদিল্লি যান, তারেক রহমানকে একসঙ্গে কাজ করবার জন্য তারা অপেক্ষা করছেন, মুখিয়ে আছেন। ভারতের সঙ্গে বিএনপির সাম্প্রতিক কিছু গোপন হিসাব নিকাশ, মানে এটি আমি নিশ্চিত নই, এটি আলোচনা আছে বা বোঝাপড়া নিয়ে যে মাঠে যে সমালোচনাটা আছে এখানে সেখানে, সেটি নিয়েও কিন্তু তখন মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন সবাই। তারপরও মানে বলা হচ্ছে যে এখন যদি তারেক রহমান প্রথমেই দিল্লি যান, তাহলে একটা পরিষ্কার বার্তা যাবে, বিএনপি তার পুরনো ভারত বিরোধী ইমেজ থেকে, পুরনো ভারত বিরোধী রাজনীতি থেকে বেরিয়ে আসছে বা বেরিয়ে আসতে চাইছে। এছাড়া ওই যে গোপন সমঝোতার কথা শোনা যায়, তাও হয়তো সত্যি, সেরকমও হতে পারে। তখন সংসদে এবং সংসদের বাইরে ভারত বিরোধী রাজনীতি যারা করেন বাংলাদেশে, তাদের খোঁচা, তাদের খোঁটা, তাদের সমালোচনা, তাদের হুঙ্কার তারেক রহমানকে সহ্য করতেই হবে। এবং বলতে দ্বিধা নেই, এখানেই শুরু হবে আসল হিসাব নিকাশ। কারণ একটু খেয়াল করলে দেখবেন যে নয়া দিল্লিও এখন আর আগের জায়গায় নেই, মানে বিএনপিকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে। কেন বলছি, যে দিল্লি তারেক রহমানকে একসময় এড়িয়ে গেছে, এড়িয়ে থাকতো, আজ সেই দিল্লির সরকারই তারেক রহমানকে কাছে টানতে চাইছে। কেন? কারণ খুব সোজা, বাংলাদেশ এখন আর শুধু একটা দেশ না, এটা একটা স্ট্র্যাটেজিক ব্যাটল গ্রাউন্ড, যুদ্ধক্ষেত্র, কৌশলগত। এই যুদ্ধক্ষেত্রের একদিকে রয়েছে চীন, অর্থাৎ বন্দর, চীন মানে বন্দর, বন্দরের উন্নয়ন, অবকাঠামো, এবং আছে অবকাঠামো এবং বিলিয়ন ডলারের বিনিয়োগ বাংলাদেশ, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু আছে, এই যে চীনের দিকে যদি যাই। আর অন্যদিকে আছে ভারত। ভারত মানে হচ্ছে নিরাপত্তার বিষয়টি আছে, সীমান্ত সমস্যার বিষয় আছে, আঞ্চলিক প্রভাবের বিষয় আছে, নিকট প্রতিবেশীর সুযোগ সুবিধার বিষয়গুলো তো আছেই। এই যে দুটি দেশের কথা বললাম বিশেষ করে, এর মাঝখানটায় আছে বাংলাদেশ। এখন আপনি যদি প্রথমেই ভারতের দিকে যান, সেটা বেইজিং দেখবে, সেভাবে বেইজিং তার কূটনীতি এবং কৌশল সাজাবে, ঠিক করবে। আর যদি বাংলাদেশ বা তারেক রহমান চীনের দিকে ঝোঁকেন, সেক্ষেত্রে দিল্লিও কিন্তু চুপচাপ বসে থাকবে না, তারা তাদের মতো করে মাঠে থাকবে, মাঠে নামবে। এই জায়গায় গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশের জন্য কোন দেশ হতে পারে বেটার অপশন বা বেস্ট অপশন। ও আচ্ছা, এখানে আমি ভুলে গেছি আরেকটা বিষয়, এখানটাতে আছে আরেকটা চমকপ্রদ অপশন, সেটা হচ্ছে সৌদি আরব। তারা আমন্ত্রণ জানিয়েছেন, সৌদি যুবরাজ এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, তার তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদি তিনি সৌদি আরব যান, তাহলে কি হবে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম উমরা পালনের সুযোগটা তিনি পাবেন, পাশাপাশি মধ্যপ্রাচ্যের যে বলয়, সেই বলয়ে তিনি ঢুকতে পারবেন, এবং এই মধ্যপ্রাচ্য ভিত্তিক যে অর্থনৈতিক শক্তি, সেখানে সেই বলয়ের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ তৈরি হবে তারেক রহমানের, অর্থাৎ বাংলাদেশের। বিশ্লেষকদের মতে সব মিলিয়ে এটা হতে পারে একটা পাওয়ারফুল মুভ। এখন তারেক সাহেব কি করবেন সেটা তো তারেক সাহেব জানেন। এই কারণেই বলা হচ্ছে, যদি তারেক রহমান প্রথমে রিয়াদ যান, তাহলে বার্তাটা যাবে এমন যে বাংলাদেশ ধর্মীয় অনুশাসন, ইবাদত এবং মধ্যপ্রাচ্যকেই অগ্রাধিকার দিচ্ছে। আবার বলতে দ্বিধা নেই, এর মধ্যে আবার নীরবে পথ চেয়ে আছে পাকিস্তানও। প্রধানমন্ত্রীকে ইতিমধ্যেই তারা আমন্ত্রণ জানিয়েছে। তবে এক্ষেত্রে বলা হচ্ছে যে এই পাকিস্তান যে আমন্ত্রণ জানিয়েছে, প্রত্যাশা করছে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী প্রথম সফরে পাকিস্তান যাবেন। এটিতে তাদেরকে উৎসাহ জুগিয়েছে ইউনূসের 18 মাসের সরকারের কার্যকলাপ এবং নানান প্রতিশ্রুতি, পাকিস্তানের সঙ্গে তাদের ওঠা বসা ইত্যাদি ইত্যাদি। কারণ আমরা দেখেছি গত 18 মাসে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য এবং যোগাযোগ হঠাৎ করে বাড়তে শুরু করেছে, যেটা এর আগে একেবারেই ছিল না 13-14 বছর। সেটা নতুন করে মানে একেবারে হুজুগের মতো করে বাড়তে শুরু করেছে। এই যে
বেশ কয়েকটি অপশনের কথা বললাম। এতগুলো অপশনের মধ্যে প্রশ্ন হচ্ছে তারেক রহমান আসলে কি চান, বিএনপি সরকার আসলে কি চায়, কোন দিকে যাবে তারা। কারণ তারেক রহমান নিজেই তো বলেছেন বাংলাদেশ ফার্স্ট, অর্থাৎ সবার আগে বাংলাদেশ। মানে তিনি কোনো এক দেশের দিকে ঝুঁকবেন না, এমনটাই তো বার্তা দেয়। এবং তিনি ভারসাম্যমূলক কূটনীতি অনুসরণ করবেন, ইতিমধ্যে তিনি বিষয়গুলো পরিষ্কার করেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে প্রধানমন্ত্রীর প্রথম সফর তো একটা হবেই, এবং এই প্রথম সফরেই যে কোনো একটা সিগন্যাল বেছে নিতে হবে বা যে কোনো একটা সিগন্যাল তাকে দিতে হবে। কারণ একসঙ্গে সব নৌকায় পা দেওয়া যায় না, সম্ভব নয়। তাই চাইলেও এখানে নিরপেক্ষ থাকার উপায় নেই। বিশ্ব রাজনীতিটাই আসলে এমন। সুপ্রিয় দর্শক, মনে রাখবেন এই সফরটা মানে প্রথম বিদেশ সফরটা শুধু মানে সাদামাটা কোনো সফর নয়, এটা হচ্ছে প্রকৃত অর্থেই পজিশনিং, বাংলাদেশের কূটনীতির, বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ পথ চলার পজিশনিং। তারেক রহমান তাই কোথায় যাচ্ছেন, কোন দেশে যাচ্ছেন প্রথম সফরে, সেটাই বলে দেবে বাংলাদেশ শেষ পর্যন্ত কার পাশে দাঁড়াচ্ছে। এবং একবার সিদ্ধান্ত প্রকাশের পর আর ফিরে আসার সুযোগ থাকবে না, মানে এটা কারেকশন করা যাবে না যে আমি দিল্লি গেলাম তো আমি ওই ব্লকে গেলাম, চীন গেলাম তো সেটা গেলাম, এটি আর বদলানোর সুযোগ থাকবে না। প্রায়োরিটি সেভাবেই ফিক্স হয়ে যাবে। কারণ এই যে বলছি, প্রথম পদক্ষেপই ঠিক করে দেবে আপনি কোন খেলায় নেমেছেন, কোন ব্লক বেছে নিয়েছেন তারেক রহমান। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন তারেক রহমানের প্রথম বিদেশ সফরে কোথায় যাওয়া উচিত? দিল্লি, বেইজিং, ভুটান, রিয়াদ না অন্য কোথাও? কমেন্টে জানান আপনার মতামত। কারণ এই সিদ্ধান্তটা শুধু তারেক রহমান নয়, আমাদের ভবিষ্যতের সাথেও জড়িত। সবার জন্য শুভকামনা। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আবার হঠাৎ করে ডিপ স্টেট যে শব্দটি বা থিওরিটি সামনে চলে এসেছে। আপনারা সবাই জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া, যিনি এককালীন কিংস পার্টি এবং এখন সংসদের অন্যতম বিরোধী দল এনসিপি, সেই এনসিপির প্রধানতম মুখপাত্র। এবং তিনি অবশ্যই জুলাই আগস্ট যে বিপ্লব, সেই বিপ্লবের প্রধানতম মাস্টারমাইন্ড ছিলেন, রাজপথের মাস্টারমাইন্ড ছিলেন। তিনি যে কথাটি বলেছেন তা হলো ডিপ স্টেট যারা পরিচালনা করেন, ডিপ স্টেটের যারা হর্তাকর্তা, তারা অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছিল যে 2029 সন পর্যন্ত ক্ষমতায় থেকে যাওয়ার জন্য। এবং ডিপ স্টেটের সেই কর্তা ব্যক্তিরা সরকারকে ইনফ্লুয়েন্স করেছিল, প্রভাব করেছিল যে বিএনপির হাতে ক্ষমতা দেয়া যাবে না। সরাসরিভাবে না বললেও অর্থ যে 29 সাল পর্যন্ত যদি ক্ষমতায় থাকে তাহলে ইলেকশন হবে না, আর ইলেকশন যদি না হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। আর ক্ষমতায় যদি সেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব থাকতেন তাহলে জামাত, এনসিপি তারা তেলে ঝুলে আজকে যে দুর্দশার মধ্যে পড়েছেন এরকম অবস্থা হতো না, এবং তারা তাদের সেই শাসন আমলে যে তেলে ঝুলেছিলেন ঠিক সেই অবস্থায় তারা থাকতেন। তো এই যে তার যে বক্তব্য অলনে ছাড়েন, এই সময়টাতে তিনি কেন বললেন, রিজনটা কি? এখন আপনি কি তাকে শিশু বলবেন, পাগল বলবেন, অবোধ বলবেন? আমার তো মনে হয় না। যারা রাজপথে আন্দোলন করেছেন, আন্দোলনকে একটি গণ অভ্যুত্থানে রূপান্তরিত করেছেন এবং সেই গণ অভ্যুত্থানকে একটি সশস্ত্র আন্দোলনে রূপান্তরিত করার যাদের ব্যাপক প্রস্তুতি ছিল, এবং আন্দোলনকারী চলাকালীন সময়ে এরকম অনেক সহিংস ঘটনা ঘটেছে, যে ঘটনার জন্য ওই সমাজের আন্দোলনকারী তাদেরকে অনেকেই দায়ী করছেন। আমাদের দেশে থানা লুট, অসংখ্য পুলিশ হত্যা, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা, নিরীহ পথচারী হত্যা,
সরকারি সহায় সম্পত্তিতে আগুন দেওয়া, ব্যাপক লুটপাট করা, মানুষের বাসা বাড়িতে আক্রমণ চালানো, মব তৈরি করা, ডাকাতি করা, মামলা বাণিজ্য করা, মানুষকে ধরে ধরে থানায় এনে পিটুনি দিয়ে তারপর তাদের বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে জেলখানায় পাঠানোর মতো যে গুরুতর অফেন্সগুলো ঘটেছে, ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো ঘটেছে, এগুলো বিচার না করা পর্যন্ত আমাদের এই সমাজে স্বাভাবিকতা আসবে না। ফলে সরকারের যারা মন্ত্রী তারা যেভাবে জুলাই আগস্ট বিপ্লবের সময়টিতে যে সকল হত্যাকাণ্ড হয়েছে, বিশেষ করে পুলিশ হত্যা, সেইগুলোর বিচারের ব্যাপারে মাঝে মধ্যে কথা বলছেন, আবার একটু পরে কি মনে করে বা কিসের ভয়, কিসের আতঙ্কে বলছেন যে না ঠিক আছে, ওই সময় যা কিছু হয়েছে এগুলোতে আমরা ইন্ডিমিনিটি দেব, এই কথা বলছে। কিন্তু সঙ্গে সঙ্গে আবার পুলিশের পক্ষ থেকে, যেমন পুলিশের আইজিও বলেছেন যে পুলিশ হত্যার বিচার হবে। এই জিনিসগুলো চলছে। 2 নম্বর হলো যে জুলাই সনদ স্বাক্ষর, জুলাই সনদকে আইনে রূপান্তরিত করার জন্য প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স, এবং সেই জুলাই সনদ সংসদে হুবহু পাশ করে এটাকে আইনি ভিত্তি দেওয়া, এটা নিয়ে জামাতের সঙ্গে এনসিপির সঙ্গে এখন বিরোধ রীতিমতো তুঙ্গে। নতুন আরেকটি সমস্যা দেখা দিয়েছে, সেটা হল গণভোট নিয়ে। সরকার বলছে যে এই গণভোট অবৈধ ছিল, কাজেই এই গণভোট যেটা করা হয়েছে এটি পার্লামেন্ট আইনের মাধ্যমে তারা বাতিল করবে। আর এটা নিয়ে জামাত এবং এনসিপি তারা সঙ্গতি করে জানে যে এই কাজগুলো যদি না হয় তাহলে তারা সবাই বিপদে পড়বে। জুলাই সনদ যদি বাস্তবায়িত না হয়, পর্দার আড়ালে আন্ডার হ্যান্ডে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের যে সকল সমঝোতা হয়েছে সেগুলো যদি বাস্তবায়িত না হয়, তারা মারাত্মক বিপত্তিতে পড়বে, তারা জানে। অধিকাংশ যদি পুলিশ হত্যার বিচার শুরু হয় তাহলে কারো পিঠের চামড়া থাকবে না। তো এই যে বিষয়, সেই বিষয়গুলো সরাসরি না বলে সরকারের উপর একটা চাপ তৈরি করার জন্য যে ডিপ স্টেট পলিসি বা থিওরি আমরা কানাঘুষা করছিলাম, সেটি জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সামনে নিয়ে এসেছেন। তো তিনি এগুলো কেন আনলেন বোঝার চেষ্টা করুন যে তিনি বা তার যারা সহযোগী তারা একটি সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুতি তাদের ছিল, থানা লুট হওয়ার আগে, পুলিশ মার খাওয়ার আগে। ইট মিনস তাদের সামরিক প্রশিক্ষণ ছিল মিলিটারির সাথে যুদ্ধ করার, তাদের সামরিক প্রশিক্ষণ তারা নিয়েছিল পুলিশের সাথে যুদ্ধ করার, গেরিলা যুদ্ধ চালিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করা, মন্ত্রীদেরকে হত্যা করা, যে কোনো অপারেশন চালানোর জন্য তাদের সবগুলো যাকে বলা হয় ট্রেনিং ছিল। এটা বোঝার জন্য রকেট বিজ্ঞানে হওয়ার দরকার নাই, নচেত তারা কি করে যুদ্ধ করবেন, কি করে গেরিলা যুদ্ধ করবেন। তাদের বিভিন্ন ট্রেনিং ক্যাম্প থাকা স্বাভাবিক, গভীর অরণ্যে, টেকনাফ, উখিয়া, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, এই যে বিস্তীর্ণ এলাকাতে যে সকল বিদ্রোহী গ্রুপ রয়েছে যারা অহরহ যুদ্ধ করে, তাদের সঙ্গে তাদের সম্পর্ক থাকা, সীমান্ত অঞ্চলগুলোতে তাদের বিভিন্ন ঘাঁটি থাকা, বাংলাদেশের অন্যান্য যে সকল এলাকায় অরণ্য রয়েছে, যেমন সুন্দরবন রয়েছে, সিলেট রয়েছে, গাজীপুর, ভাওয়াল রয়েছে, এই সকল এলাকাতে তাদের সেই ঘাঁটি থাকা স্বাভাবিক। যদি তারা সত্যিকার অর্থে গেরিলা যুদ্ধ করতে চায় বা আগ্রহী, এই সমস্ত এলাকায় অবশ্যই তাদের লোকজন থাকার কথা। 2 নম্বর হলো যে এইগুলো তো পরিচালনা করার জন্য টাকা লাগবে। নিঃসন্দেহে তারা সেই টাকা দেশি বিদেশি বিভিন্ন সোর্স থেকে পেয়েছে বা এখনো পাচ্ছে বা আগামীতে যদি দরকার হয় তারা পাবে। এটা একটা অমীমাংসিত বিষয়, হিউজ কোশ্চেন। থার্ডলি হলো যে এই যে ডিপ স্টেট পলিসিতে বেশ কিছু অস্ত্রশস্ত্র যা আসছে, এটা ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের বক্তব্যে ফুটে উঠেছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থাকাকালীন সময় যেটি বলেছেন যে 7.65 বোরের যে স্নাইপার রাইফেল,
এই রাইফেল বেসামরিক লোকের হাতে আসলো কি করে? জুলাই আগস্ট ওই সময়টাতে এখান থেকে প্রচুর গোলাগুলি হয়েছে। এগুলো সাধারণত পুলিশের কাছে আছে আর আছে সেনাবাহিনীর কাছে, কিন্তু এই অস্ত্র বেসামরিক নাগরিকদের কাছে কি করে এলো? আর এই ধরনের অস্ত্রের এই মানে যাকে বলা স্নাইপার রাইফেলের এই অস্ত্রের যে গুলি, এই গুলিতে আনসার এবং পুলিশ সদস্য কি করে নিহত হলো? বোঝার চেষ্টা করেন কোথায় গেছে। ইট মিনস যে বেসামরিক যারা জনগণ রাস্তায় ছিল, এখন সেটা ছাত্রলীগ হতে পারে, সেটা এই আন্দোলনকারী হতে পারে, তাদের হাতে প্রচুর স্নাইপার রাইফেল ছিল। সেগুলোর সংখ্যা কি হাজার খানেক, না 10,000, না 20,000? আমাদের দেশে সেই 10 ট্রাক অস্ত্র মামলা আছে না? তো উলফাদেরকে যদি 10 ট্রাক অস্ত্র দেওয়া হয়, তাহলে একটা দেশের রাষ্ট্রের বিরুদ্ধে, বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের বিরুদ্ধে কেউ যদি গেরিলা যুদ্ধ করতে চায়, তাহলে তার অন্তত পক্ষে 100 ট্রাক অস্ত্র তাদের কাছে আছে। একটু লোড করে দেখেন তো যে স্নাইপার রাইফেল একটা ট্রাকে কয় হাজার বা কয়শো রাখা যায়, আমি বলতে পারবো না। তো এই যে বিপুল পরিমাণ অস্ত্র থাকার সম্ভাবনা, তার সঙ্গে যদি আবার থানা লুট করা এবং এসএসএফ এর অস্ত্র ছিনিয়ে নেওয়া, এমনকি অন্যান্য বাহিনীর অস্ত্র ছিনিয়ে নেওয়া, এরকম অস্ত্রের সংখ্যা কত? নট লেস দেন 10,000। যেটা কাগজ কর্মে আছে 10,000। আর কাগজের বাইরে যে সকল থানায় ধরেন অনেক প্রাইভেট অস্ত্র জমা আছে, সেগুলো তো লুট হয়ে গেছে, তা তো আমরা এখনো ডিটেলস জানি না। তাহলে এই ডিপ স্টেটের যারা লোকজন, তাদের হাতে আসলে কত অস্ত্র আছে, এবং এই অস্ত্র বর্তমান সরকারের জন্য রীতিমতো অশনিক সংকেত। তো সেই অশনিক সংকেত বুঝিয়ে দেওয়ার জন্য, জানিয়ে দেওয়ার জন্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকারের উদ্দেশ্যে যদি আবার সেই ডিপ স্টেটের যে থিওরি সেটি তুলে ধরেন বা সে কথা স্মরণ করিয়ে দেন, এর অর্থ যে সেই অস্ত্র তো এখনো জমা দেওয়া হয়নি, অস্ত্র উদ্ধার করা হয়নি, ট্রেনিংও জমা দেওয়া হয়নি, যারা প্রস্তুতি নিয়েছিল তাদেরকে অ্যাসার্টেন করা যায়নি। যেমন শান্তি বাহিনীর সদস্যদেরকে পুনর্বাসিত করা হয়েছে, এদেরকে পুনর্বাসিত করা হয়নি। এবং আপনি দেখবেন যে অনেকগুলো মানুষ আমাদের সমাজে ভীষণ রকম উগ্রতা ছড়িয়ে পড়েছে। কোন একটা মানুষের পকেটে যদি টাকা থাকে, অস্ত্র থাকে, গোলাবারুদ থাকে, ট্রেনিং থাকে, ওর ভাবসাবই আলাদা। এই সমাজের এখন সেই গত 17-18 মাসে অনেকগুলো মানুষ, একজন দুজন না, হাজার হাজার মানুষ, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অলনে ছাড়েন, তারা সবাই খুব সাহসী হয়ে পড়েছিল। এখনও তাদের সে সাহস আছে। তারা এসপিকে ধাক্কা দিচ্ছে, ডিসিকে গালাগালি করছে, ওসিকে তো পাত্তাই দিচ্ছে না। এরকম ঘটনা গত 17 মাসে কত হাজার ঘটেছে। তার যদি ট্রেনিং না থাকতো, তার যদি অর্থ না থাকতো, তার যদি অস্ত্র না থাকতো, এই কাজগুলো তার করার কথা না। কেবলমাত্র শক্তি দিয়ে কাজ করা যায় না। দেয়ার ইজ এ সেইন, দেয়ার ইজ এ লাইন। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ডিপ স্টেট পলিসির যে সূত্র তিনি বলেছেন, কথা তিনি বলেছেন, তিনি এমনি এমনি বলেননি। তিনি সরকারের উপর একটা চাপ প্রয়োগ করার চেষ্টা করছেন যে বেশি বাড়াবাড়ি করবেন না, বেশি চালাকি করবেন না, যেভাবে কথা হয়েছে, যেভাবে কমিটমেন্ট দিয়েছেন, যেভাবে ডিল হয়েছে, সেই অনুযায়ী সব কিছু করেন। জুলাই সনদ থেকে সব কিছু। আদারওয়াইজ ওই যে ডিপ স্টেট, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির ছা। বুঝতে পারলেন কিছু? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।